ইউরোপের ভলকা নদীর তীরে একটি সুন্দর গ্রাম ছিল, যেখানে রবার্ট নামের একটি ছেলে নিজের দিদার সাথে থাকত। রবার্টের মা বাবার মৃত্যুর পর ওর দিদাই রবার্টের দেখাশোনা করছিল। রবার্টের 15তম জন্মদিনে দিদা ওকে খুব দামি একটা উপহার দিল। এই উড়োজাহাজটা তোমার বাবা আমাকে দিয়েছিল আর বলেছিল যখন তুমি 15 বছরের হয়ে যাবে তখন যেন এটা আমি তোমাকে দিয়ে এটা সোনার। কি তোমার কিছু মনে পড়েছে? বাবা, প্লেন কে চালায় গো? প্লেন পাইলট চালায় বাবা। যে প্লেন চালায় তার থেকে আমাদের একটা মন্ত্র শেখা উচিত। ধীরে ধীরে নিজের গতি বাড়াও, একাগ্রতাকে সঙ্গে নিয়ে থাকো, আর যখন নিচে আসবে তখন ঘাবড়াবে না। এইভাবে সফলতা প্রাপ্ত হয়। হ্যাঁ দিদা, আমার সব কিছু মনে আছে। ছোটবেলায় এই প্লেন নিয়ে আমি খেলা করতাম। তখন আমি এ সমস্ত কিছু বুঝতে পারিনি যে এই খেলনাটা আসলে সোনার। বাবা আমাকে এই প্লেনের সাথে সাথে একটা মন্ত্রও শিখিয়েছিলেন। ধীরে ধীরে নিজের গতি বাড়াও, একাগ্রতাকে সঙ্গে নিয়ে থাকো, আর যখন নিচে আসবে তখন ঘাবড়াবে না। এইভাবেই সফলতা প্রাপ্ত হয়। হ্যাঁ বাবা, প্রথমেই যদি কেউ জোরে দৌড়োয় তাহলে পড়ে যেতে পারে, তাই ধীরে ধীরে গতি বাড়ানো উচিত। এইভাবে যে কোনো কাজ মনোযোগ দিয়ে করা উচিত। যদি পাইলট নিজের মনোযোগ হারিয়ে ফেলে তাহলে প্লেন যে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে যেতে পারে। আর যদি আমরা জীবনে কখনো কিছু হারিয়ে ফেলি, ভয় পাওয়া উচিত নয়, সাহসের সাথে এগিয়ে যাওয়া উচিত। কারণ জীবনে নানা সমস্যা এবং উন্নতি অবনতি আসতেই থাকে। এই মন্ত্র আর এই উড়োজাহাজই তোমার সম্পত্তি। কয়েক বছর পর দিদা মারা যায়। রবার্ট, সে তখন বড় হয়ে গেছে, সোনার উড়োজাহাজ নিয়ে টাকা রোজগারের জন্য শহরের দিকে রওনা দেয়। ও শহরে যাবার জন্য একটা ঘোড়া গাড়িতে বসে পড়ে। গাড়ির চালক খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল। কড়া রোদে রবার্টের মেজাজ খারাপ হয়ে গেল। আরে, আজকে কি গরম পড়ছে, আর তুমি এত স্লো স্লো গাড়ি চালাচ্ছ। এইভাবে তো শহরে পৌঁছতে আমি তো অজ্ঞান হয়ে যাব। দাও, আমি চালাচ্ছি। রবার্ট চালকের কাছ থেকে লাগাম নিয়ে নেয়। ও খুব জোরে জোরে ঘোড়াকে ছোটাতে থাকে। এত দ্রুত চালানোর জন্য গাড়ির একটা চাকা খুলে যায় আর গাড়ি উল্টে গেল। রবার্টের মাথায় চোট লাগলো, আরও অজ্ঞান হয়ে গেল। কয়েক ঘন্টা পরে ওর জ্ঞান ফিরে আসলো। তখন ওই সোনার প্লেনটা গায়েব হয়ে গেল। আরে না, এটা আমি কি করলাম? আমার সোনার প্লেন! বাবা, না! আমি এবার কি করব? মনে হয় গাড়িতে যে বসেছিল সেই আমার প্লেনটা নিয়ে গেছে। কি হলো ভাই, তুমি এরকম কাঁদছো কেন? আমি যে গাড়িতে করে আসছিলাম ওটা পাল্টি হয়ে যায়। আমার কাছে একটা সোনার হাওয়াই জাহাজ ছিল, সেটা কেউ নিয়ে গেছে। লোকটা রবার্টকে জল খাওয়ায় আর ওর চোট পরিষ্কার করে ওকে ব্যান্ডেজ করে দেয়। কিছুদিন তুমি আমার বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে পারো। যখন তোমার ঘা ঠিক হয়ে যাবে তারপরে তুমি শহরে চলে যেও। ধীরে ধীরে গতি বাড়াবে। কিন্তু আমি গাড়ির গতি সাডেনলি বাড়িয়ে দিই। এত বড় ভুল আমি কিভাবে করতে পারলাম? দেখো ভাই, জ্ঞান শুনে নেওয়া একটা আলাদা বিষয়, আর সেই বিষয়টা অনুভবের সঙ্গে শিখে নিয়েছো। আজকে তুমি অনুভবের সঙ্গে শিখে নিয়েছো, এবার তুমি আর কখনো ভুলবে না। রবার্ট যেই লোকটার বাড়িতে থাকছিল ওনার একজন খুব সুন্দর মেয়ে ছিল। দেখো ভাই, আমার মেয়ে আর তোমার সম্পর্কটা খুব ভালো। যদি তোমার ইচ্ছা থাকে তাহলে তোমাদের দুজনের বিয়েটা করিয়ে দিতে পারি। আমি একজন কার্পেন্টার, জানলা দরজা বানানোর কাজ করি, তোমাকেও শিখিয়ে দেবো। রবার্ট কার্পেন্টারের মেয়ের সঙ্গে বিয়ে করে নেয় আর দরজা জানালা বানানোও শিখে নেয়। একদিন গ্রামের অনেক ধনী লোক নিজের দরজা বানানোর জন্য আসে। জন, এটা শাল গাছের দামি কাঠ, বুঝলে? এটা দিয়ে দরজা বানাবো, খুব সাবধানে বানাবে। জন কাঠের টুকরোটা রবার্টকে দিয়ে দেয়। আমি একটু বাজার থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছি, তুমি এই কাঠ দিয়ে দরজা বানাতে থাকো। রবার্ট ওখানে বসে কাঠ কাটছিল, তখন ওর বউ চা নিয়ে আসে।
রবার্ট নিজের বউয়ের সঙ্গে কথা বলতে বলতে কাঠ কাটতে লাগলো। যখন ওর বউ ওখান থেকে চলে গেল তখনও বুঝতে পারল যে ও ভুল কাঠ কেটে ফেলেছে। আরে এ কি করলাম, এটা তো খুব অন্যায় হলো। আমি তো কাঠ অন্য জায়গা থেকে কেটে ফেলেছি। জন যখন বাড়ি ফিরল তখন রবার্ট কাঁদছিল। কি হয়েছে রবার্ট, তুমি কাঁদছো কেন? আঙ্কেল, আমি এত দামি কাঠ খুব ভুল জায়গা থেকে কেটে ফেলেছি। আমার বাবা আমাকে একটা জিনিস শিখিয়েছিলেন, ধীরে ধীরে স্পিড বাড়াবে, একাগ্রতার সঙ্গে নিয়ে কাজ করবে। আমি আমার একাগ্রতা হারিয়ে ফেলেছি। ধীরে ধীরে গতি বাড়াবে, একাগ্রতার সঙ্গে নিয়ে কাজ করবে, নিচে আসার সময় ভয় পাবে না, এইভাবেই সফলতা প্রাপ্ত হয়। আরে আঙ্কেল, আপনি এই মন্ত্র কিভাবে শিখলেন? আপনি কি আমার বাবাকে জানতেন নাকি? হ্যাঁ, তোমার বাবা যখন খুব অসুস্থ ছিলেন তখন তোমাকে যোগ্য বানানোর কাজটা আমাকে দিয়েছিলেন। আমি ছোটবেলা থেকেই তোমার প্রতি লক্ষ্য রাখছি। তোমার হয়তো মনে নেই, যখন গাড়িটা পাল্টে গিয়েছিল তখন আমি ওই গাড়িতে আমিও বসেছিলাম। এই নাও তোমার সোনার প্লেন। তোমার বাবা ভালোভাবে জানতেন অনুভব করে প্রাপ্ত জ্ঞানই জীবনে কাজে আসে। আর উনি তোমাকে মন্ত্র তো শিখিয়ে দিয়েছিলেন, কিন্তু ব্যবহারিকভাবে এটা শেখানোর কাজ আমাকে দিয়েছিলেন। অনুভবের সঙ্গে একটা ভুল আর একাগ্রতার ব্যাপারে তুমি এখন জেনে গেছো। এবার তৃতীয় লাইনটি মনে করো, নিচে আসার সময় একদম ভয় পাবে না। মানে কোনো কঠিন পরিস্থিতি এলে সেটা মন দিয়ে সামলাতে হয়। তুমি এখনো পর্যন্ত যত টাকা ইনকাম করেছো সেই টাকা দিয়ে তুমি একটা সেগুন কাঠ কিনে নিয়ে চলে আসো, যাতে আমাদের ক্লায়েন্ট আমাদের উপরে রাগ না করে। রবার্ট নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে গ্রামের সবথেকে বড় কার্পেন্টার হয়ে যায়। বন্ধুরা, এই কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে জ্ঞান তখনই কাজে আসে যখন আমরা সেটা ব্যবহার করি। জ্ঞানকে শুধু মনে রাখলেই চলে না। এরকম বলা হয় যে সোনার মধ্যে মায়া থাকে। এটা কারোর জীবন বানাতেও পারে আর কারোর জীবন খারাপও করতে পারে। আসুন আমরা শুনি এই পরিপ্রেক্ষিতেই একটা কাহিনী। একটা গ্রামে বাবলি নামের একটি মেয়ে নিজের বিধবা মায়ের সঙ্গে থাকত। নিজের বরের হঠাৎ মৃত্যুর পর বাবলির মা বাবলিকে নিয়ে নিজের ভাই অমন সিং এর বাড়িতে চলে যায়। এই নে বাবলি, এই 2-4টে কাপড় ধুয়ে দে, তারপরে খাবার খেয়ে নিস। মা, আমি আগেই 10 জোড়া কাপড় ধুয়ে দিয়েছি, আর আপনি আবার দিয়ে দিলেন। আমার হাতে অনেক ব্যথা হচ্ছে। ও, খাবার খাওয়ার সময় তো পেটে ব্যথা হয় না, আর কাপড় ধোয়ার সময় হাতে ব্যথা হচ্ছে? মা আর মেয়ে ফ্রিতেই খাবার খেতে চায়, কাজের না কিছু, শুধু আমার উপরে বোঝা। কি হয়েছে বৌদি? আপনি সবসময় আমার মেয়েকে কেন এরকম করেন? চল বাবলি, আগে খাবার খেয়ে নে, সকাল থেকে খিদে পেটে আছিস। বাকি কাপড়গুলো বিকেলে ধুয়ে দিস। এটা শুনে মামি খুব রেগে যায়। বাবলির মামি বাবলি আর ওর মা বোঝ লাগতে শুরু করলো। ও কোনো রকমে ওদের দুজন থেকে ছুটি পেতে চাইছিল। বিকেলে যখন বাবলি খাবার বানানোর পর মুখ ধুতে গেল তখন মামি আস্তে করে রান্নাঘরে ঢোকে আর সবজিতে অনেকগুলো লঙ্কার গুঁড়ো দিয়ে দেয়। কিছুক্ষণ পরে বাবলির মামা আর ওনার ছেলে ডিউটি থেকে ফেরত আসে এবং খাবার খেতে বসে। এই খাবারটা কে বানিয়েছে? খুব লঙ্কা দিয়েছে এটাতে। তোমার ভাগ্নি বানিয়েছে। আমি যখন ওকে কিছু কাপড় ধুতে দিয়েছিলাম তোমার বোন আমার ওপর এরকম ভাবে চিৎকার করলো যেন আমাকে খেয়েই ফেলবে। আজ খাবারে লঙ্কা দিয়েছে, কালকে জানি না আরো কি কি দেবে। আমি তো বলছি ওদেরকে বাইরে বার করে দাও, আমাদের ওপর থেকে বোঝ তো বেরিয়ে যাবে। বাবলির মামা তার বউয়ের কথায় চলে আসে। তোমরা দুজনে বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমাদের প্রতি অনেক খরচা হয়েছে, তোমাদের খরচা আমি উঠাতে পারবো না। আর কিন্তু আমরা কোথায় যাব? যেখানে খুশি যাও, আমি জানতে চাই না, কিন্তু এখান থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে আমার অনেক স্মৃতি রয়েছে, মায়ের ওই চাকু, ওই পুরনো বাড়ি। আপনি আমাকে এই বাড়ি ছাড়তে কেন বলছেন? এই নাও মায়ের পুরনো চাকু, নিয়ে যাও। আমরা এটার ব্যবহার করি না, আর পুরনো স্মৃতির সঙ্গে জীবনটা কাটিয়ে দিও। এখান থেকে বেরিয়ে যাও। বাবলির মা বাবলি
রাত্রেই তাদের কাপড় চোপড় নিয়ে ওখান থেকে নিজের দেশে চলে যায়। মা, এখন আমরা কোথায় যাব? ছোট্টবেলায় আমার লীলা নামের একজন বান্ধবী ছিল। ওর শ্বশুরবাড়ি হয়তো 5 মিনিট দূরেই মিরপুরে আছে। ওর কাছেই যাব বাবা। কিন্তু জানি না ও আমাকে চিনতে পারবে কি না। অনেক সময় হয়ে গেছে। মা আর মেয়ে অর্ধেক রাত অবধি হাঁটতে থাকে। যখন ক্লান্ত হয়ে যায় তখন ওরা পাথরের কাছে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকালে ওঠার পর বাবলি খুব জোরে খিদে পেল। মা, আমার খুব খিদে পেয়েছে। ঠিক আছে, ওই দেখ সামনে আমের গাছ আছে, ওর মধ্যে কাঁচা আম আছে, ওখান থেকে কিছু আম নিয়ে আয়। বাবলি গাছে উঠে কাঁচা আম ভেঙে নেয়। যখনই ও চাকু দিয়ে আম কাটতে লাগলো, আম সোনার হয়ে যায়। এটা কি হলো মা? মনে হয় তোমার মায়ের চাকুতে কিছু জাদু আছে। আমাদের কাছে সোনা তো চলে এলো, কিন্তু এই জায়গাটা থাকার উপযুক্ত নয়। আমাদেরকে মিরপুরই যেতে হবে। বাবলি আর ওর মা মিরপুর পৌঁছে সোনার বিক্রি করে দিল আর অনেক বড় বাড়ি কিনে নিল। বাবলির মা ওনার মেয়ের বিয়েও করিয়ে দিল। কিন্তু ও বাবলিকে শ্বশুর বাড়িতে পাঠায় না। বাবলির বর ঘর জামাই হয়ে ওদের বাড়িতেই থাকতে শুরু করলো। একদিন যখন বাবলির বান্ধবী লীলা নিজের বাড়িতে গিয়েছিল, তখন ও গ্রামের অন্যদেরকে বাবলি আর তার মায়ের ব্যাপারে বলে। বাবলির মা লীলার কথা শুনে খুব আশ্চর্য হলো। সেই রাতে আমন সিং বাড়ি ফিরল। তখন ওকে বলল, শুনলাম আপনি আপনার বোনকে চাকু দিয়েছিলেন। ওটা জাদুই চাকু ছিল। ওটা দিয়ে যে কোনো জিনিস কাটলে সোনার হয়ে যায়। আমাদের ভাগ্যটা খুবই খারাপ। এত ভালো চাকু আমরা ওদেরকে দিয়ে দিলাম। আরে তুমি চিন্তা করো না, আমি ওই চাকুর কোনো পকে আমার নিজের ঘরে নিয়ে আসবো। আমন সিং মায়ের জাদুই চাকুর মতোই আরেকটা চাকু বানাতে দিল। ও একটা ইঁদুর নিজের কাছে নিয়ে নিল আর একদিন বাবলির বাড়িতে পৌঁছে গেল। বাবলির মা সেদিন ঘরে একাই ছিল। রাম রাম বোন, আমি তোমার সঙ্গে যা কিছু করেছি তার জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। কোনো ব্যাপার না দাদা, এখন আমরা নিজেদের জীবনে খুব খুশি আছি। আমন সিং দেখল যে জাদুই চাকু পাশের একটা টেবিলেই রাখা ছিল। ও হঠাৎ করে নিজের পকেট থেকে ইঁদুর বার করলো আর এতক্ষণেই আমন সিং চাকু বদলে দিল। আরে 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 আমাকে ক্ষমা করে দিও। জানি না এটা আমার পকেটে কি করে চলে এলো, হয়তো রাস্তা কোথাও ভুলে গেছিলাম। আচ্ছা বোন, তাহলে আমি এখন আসছি। এইভাবে চালাকি করে আমন সিং জাদুই চাকু নিয়ে নিজের বাড়িতে পৌঁছে গেলেন। ও জাদুই চাকু দিয়ে অনেকগুলো সোনা বানানোর পরিকল্পনা করল। অনেকগুলো টাকা পেয়ে যাওয়ার পর আমন সিং এর ছেলে বিনোদ খারাপ হয়ে যায়। ওরা খুব তাড়াতাড়ি অনেক ধনী হয়ে ওঠে। ওরা জুয়ো, মদ আর ফালতু কাজে পয়সা লুটাতে শুরু করল। একদিন বিনোদ যখন বাড়ি ফিরল, তখন আমন সিং ওকে বললেন, আরে বিনোদ, এটা তোমার বাড়ি আসার সময়। তুমি অনেক টাকা পয়সা নষ্ট করছো। একবার তোমার নিজের দিকে তাকিয়ে দেখো। যখন বাড়িতে সোনা দেওয়া চাকু আছে, তাহলে টাকার কেন চিন্তা করব? দাও, চাকু আমাকে দাও, আমার অনেক সোনা চাই। তোমাকে চাকু দিতে পারবো না। কাল থেকে তুমি কোথাও যাবে না। বাবা, আমার সঙ্গে তর্ক করো না, চাকু আমাকে দিয়ে দাও। না, দেব না। আমন সিং আর বিনোদ চাকুর জন্যে নিজেদের মধ্যেই ঝগড়া করতে লাগলো। ভুলে চাকু বিনোদের পেটে ঢুকে গেল। চাকু ঢুকতেই বিনোদ সোনায় পরিবর্তিত হয়। হে ভগবান, এটা কি হলো? জাদুর চাকু দিয়ে আমি আমার নিজের পায়ে কুড়ুল মারলাম। আমার একটাই ছেলে আমার হাত থেকে বেরিয়ে গেল, আর এখন এই সোনা দিয়ে আমি কি করব?